phase diagram for differential equations. So many nonlinear differential equations can't be solved explicitly as a function of time. অনেক ননলিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে যে ননলিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে আমরা অ্যাজ এ ফাংশন অফ টাইম হিসাবে এক্সপ্লিসিটলি সলভ করতে পারবো না। সেই ননলিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো ইন্টারপ্রিটেশন করতে আমাদেরকে ফেজ ডায়াগ্রাম হেল্প করবে। যে আলটিমেটলি আমরা যে সলিউশনটা পাচ্ছি সেই সলিউশনটা ইকুইলিব্রিয়ামের দিকে কনভার্জ করছে না। যদি সলিউশনটা ইকুইলিব্রিয়ামের দিকে কনভার্জ করে তাহলে আমরা সেই সলিউশনটাকে কি বলি, সেই সলিউশনটাকে আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম বলি। আর যদি সলিউশনটা ইকুইলিব্রিয়ামের দিকে কনভার্জ না করে তাহলে আমরা সেটাকে আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলি। So if a solution is converging to the if the solution is converging to the equilibrium, then we are calling it a stable equilibrium, and if the solution is not converging to the equilibrium we call it unstable equilibrium. এখানে সেই জিনিসগুলোই লেখা আছে যে phase diagram offers qualitative information about the stability of equations that is helpful in determining whether the equation converges to an intertemporal equilibrium or not. ফেজ ডায়াগ্রাম আমাদেরকে একটা পিক্টোরাল রিপ্রেজেন্টেশন প্রেজেন্ট করে যে আমাদের যে ইকুইলিব্রিয়ামটা সেটা মানে আমরা যে সলিউশনটা পাচ্ছি ইকুয়েশনের সেই সলিউশনটা আলটিমেটলি ইকুইলিব্রিয়ামের দিকে কনভার্জ করছে না অ্যান্ড অবভিয়াসলি সেটা একটা স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম বা ইন্টারটেম্পোরাল ইকুইলিব্রিয়াম। নাও আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে y ডট ইজ নাথিং বাট ইট ইজ বেসিক্যালি দ্য ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু টাইম। যখন আমরা y বা x বা এরকম কোনো ভ্যারিয়েবলের টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ পাবো তখনই কিন্তু আমরা ফেজ ডায়াগ্রামটা অ্যাপ্লাই করতে পারবো। যেরকম এখানে ধরো আমি y এর ডেরিভেটিভ কিন্তু টাইমের রেসপেক্টে করা হয়েছে dy dt, অ্যান্ড তার ইকুয়ালস টু কী আছে -y² + 6y - 5। So y dot equals to dy dt equals to -y² + 6y - 5। আমি বারবার dy dt লিখবো না, আমি জাস্ট y ডটই লিখবো। y ডট মানেই বুঝে নিতে হবে ওটা হচ্ছে dy dt। এবার কি করতে হবে ফার্স্টে আমাদের বের করতে হবে যে y এর পয়েন্টগুলো কী হবে, অর্থাৎ y এর সলিউশনগুলো কী হবে। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে y এর সলিউশনগুলো কী, y এর সলিউশনগুলো কী ধরার জন্য আমরা এই y ডটটাকে 0 ধরে নেব, অ্যাজিউম করে নেব যে y ডট ইকুয়ালস টু 0। y ডট যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে -y² + 6y - 5কে আমি y ডটের জায়গায় সাবস্টিটিউট করতে পারি, কারণ y ডট ইজ ইকুয়ালস টু -y² + 6y - 5। সো সেটাও কিন্তু ইকুয়ালস টু 0 হবে। তো আমি এবার যদি প্রত্যেকটা -y² + 6y - 5কে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, -y²টা +y² হয়ে যাবে, +6yটা -6y হয়ে যাবে, -5টা +y হয়ে যাবে। সো দ্যাট উইল বি ইকুয়াল টু 0। এবার আমরা মিডল টার্ম অ্যাপ্লাই করলে আমরা y এর দুটো ভ্যালু পাবো। কী ভ্যালু পাচ্ছি y এর, একটা ভ্যালু হচ্ছে y = 5, একটা ভ্যালু হচ্ছে y = 1। এখানে কারোর কোনো প্রবলেম থাকার কথা না, আমরা ওই y = 5টাকে y1 বলছি আর y = 1 যে সলিউশনটা বেরোচ্ছে ওটাকে y2 বলছি। কেউ না বলতে চাইলে নাও বলতে পারে, অসুবিধা কিছু নেই তাতে। যাই হোক এটা একটা গেল। এবার ফেজ ডায়াগ্রামটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে প্লট করতে হবে এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিসে আমাদেরকে ওয়াইটাকে প্লট করতে হবে, আর ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসটাকে আমাদের কি প্লট করতে হবে, ভার্টিক্যাল বা ওয়াই অ্যাক্সিসে আমাদেরকে প্লট করতে হবে ওয়াই ডট। এখানে মাথায় রাখতে হবে ওয়াই ডটটা কিন্তু dy/dt, ওয়াই ডট মানে কিন্তু অন্য কিছুই না dy/dt। ঠিক আছে, তো আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে কি প্লট করছি dy/dt, আর আমরা এক্স অ্যাক্সিসে কি প্লট করছি ওয়াই প্লট করছি। এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম প্লট করার জন্য কোন অ্যাক্সিসে কি প্লট করতে হয় তার রুল। খুব বেসিক, এখনো অবধি আমরা কিছুই করিনি। এবার না y dot can intersect horizontal axis in two ways। y ডটের যে গ্রাফটা আসবে, যে কার্ভটা আসবে, সেই কার্ভটা হরাইজন্টাল অ্যাক্সিস অর্থাৎ আমাদের এক্স অ্যাক্সিসকে দুভাবে ইন্টারসেক্ট করতে পারে। একটা হচ্ছে এই ইউ শেপে ইন্টারসেক্ট করতে পারে, আর একটা হচ্ছে ইনভার্টেড ইউ শেপে ইন্টারসেক্ট করতে পারে। যখন ইউ শেপে ইন্টারসেক্ট করছে তার মানে ওটা নিচ থেকে ইন্টারসেক্ট করে আবার উপরের দিকে ইন্টারসেক্ট করছে, আর যখন ইনভার্টেড ইউ শেপে ইন্টারসেক্ট করছে তখন ওটা
এইভাবে উপরের দিক গিয়ে এসে আবার নিচের দিকে এসে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের সেই কনক্লুশনে আমরা আসবো যে ইনভার্টেড ইউ শেপে করলে কি হচ্ছে, আমি যাচ্ছি সেটা বলবো। বাস এইটুকুর আমি বললাম যে যখন আমরা ওয়াই ডটটা ইউ শেপে ইন্টারসেক্ট করছে, তো ফার্স্টে ইন্টারসেক্টটা উপর থেকে এসে নিচে করছে, আর যখন ইনভার্টেড ইউ শেপ আছে তখন নিচ থেকে উপরে যাচ্ছে ফার্স্টে, তারপরে আবার উপর থেকে নিচে আসছে। যখন ইউ শেপে করছে তখন প্রথমে উপর থেকে নিচে আসছে, ইন্টারসেক্ট করছে, আবার নিচ থেকে উপরে ওঠার সময় একবার ইন্টারসেক্ট করছে। আর যখন ইনভার্টেড ইউ শেপে আছে তখন নিচ থেকে উপরে ওঠার সময় একবার ইন্টারসেক্ট করছে, আর একবার উপর থেকে নিচে আসার সময় একবার ইন্টারসেক্ট করছে। দুটোর কনসেপ্টটা পুরো উল্টো, জাস্ট এইটাই, আর কিছুই না। এইবার in this way y dot intersect horizontal axis and makes an u shaped curve, ওটাই লেখা আছে ফিগার এ, যেটা ফিগার এ মানে যেটাতে ইউ শেপ তৈরি হয়েছিল। y dot হরাইজন্টাল অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে। কিভাবে ইন্টারসেক্ট করেছে? একটা ইউ শেপড কার্ভ তৈরি করে ইন্টারসেক্ট করেছে। অ্যান্ড এটা কখন হবে, এই ইউ শেপড কার্ভটা কখন হবে, এটা আমার এখন কোয়েশ্চেন। তো আমরা যখন এই ওয়াই ডটটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু ওয়াই, তখন যদি আমরা সেই ভ্যালুটা পজিটিভ পাই, মানে এইখানে এই যে ওয়াই ডটের ফাংশানটা ছিল, সেই ওয়াই ডটের ফাংশানটা কী ছিল, ওয়াই ডটের ফাংশানটা ছিল -y² + 6y - 5। এর যদি আমরা ডবল ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে যদি সেই ডবল ডেরিভেটিভটা পজিটিভ হয় তাহলে আমরা একটা ইউ শেপড কার্ভ পাবো। আর যদি ডবল ডেরিভেটিভটা নেগেটিভ হয়, অর্থাৎ d² ডট বাই dy², ওয়াইয়ের রেসপেক্টে ওয়াই ডটকে ডবল ডেরিভেটিভ করার পর যদি সেটা নেগেটিভ আসে, তাহলে আমরা ইনভার্টেড ইউ শেপটের একটা কার্ভ পাবো। ঠিক আছে, তো আমাদেরকে এবার ওয়াই ডটটাকে অপটিমাইজ করতে হবে আর দেখতে হবে ওয়াই ডটটা ম্যাক্সিমাইজ হচ্ছে না মিনিমাইজ হচ্ছে, মানে ম্যাক্সিমা ফাইন্ড করছে না মিনিমা ফাইন্ড করছে। তো তার জন্য আমরা কি করলাম, সবার আগে আমরা ডিওয়াই ডট ডিওয়াই অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ ওয়াই ডট উইথ রেসপেক্ট টু ওয়াইটাকে 0 সেট করলাম। তো আমি যদি এই পুরো ইকুয়েশানটা ওয়াই ডটটার যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে কি আসবে, ওয়াই ডটটার ডেরিভেটিভ যদি করা হয় উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে -y² এর ডেরিভেটিভ করলে হবে -2y, আর +6y এর ডেরিভেটিভ করলে হবে 6। সো আমরা পাবো -2y + 6। সো সেইটাকেই আমরা =0 সেট করছি, সেখান থেকে y এর ভ্যালুটা আসছে 3। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এই y=3টাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, এইবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেখতে চাইছি y এর রেসপেক্টে, এটাকে আবার ডেরিভেটিভ করে দেখতে চাইছি যে ভ্যালুটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে দেখা যাচ্ছে ভ্যালুটা আসছে -2, কারণ y এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 1 আর -2 পড়ে থাকছে, 6 এর ডেরিভেটিভ করলে তো 0 আসবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদেরকে বলছে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা কিন্তু <0। সেই ভ্যালুটা <0 মানে কি, সেই ভ্যালুটা <0 এর ইন্টারপ্রিটেশন এটাই যে আমরা কোন শেপড কার্ভ পাবো, আমরা ইউ শেপড কার্ভ পাবো না ইনভার্টেড ইউ শেপড কার্ভ পাবো। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ <0 হয় তাহলে আমরা কি শেপড কার্ভ পাই, তাহলে আমরা ইনভার্টেড ইউ শেপড কার্ভ পেয়ে থাকি। এখানে দেখো লেখা আছে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ <0 হয় আমরা কি শেপড কার্ভ পাই, ইনভার্টেড ইউ শেপড কার্ভ পাই। তাহলে আমরা এবার একটা ইনভার্টেড ইউ শেপড কার্ভ এঁকে ফেলবো সবার আগে। তো দেখো এখানে একটা ইনভার্টেড ইউ শেপড কার্ভ আঁকা আছে। সো ওয়াই ডট ইজ ম্যাক্সিমাম অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট y=3। এবার ওয়াই ডট যে ম্যাক্সিমাম হলো কোন ক্রিটিক্যাল পয়েন্টে হলো, ক্রিটিক্যাল পয়েন্টটা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকেই বের করা ছিল, অর্থাৎ y=3 করাই ছিল। তো y=3 ক্রিটিক্যাল পয়েন্টে ওয়াই ডটটা ম্যাক্সিমাম হলো, আর আমরা অপশান বি এর সাথে যাচ্ছি, মানে ইনভার্টেড ইউ শেপড কার্ভটা আমরা এঁকে ফেলেছি। ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা, যে পয়েন্টে এই কার্ভটা ম্যাক্সিমাম হয়েছে। কোন পয়েন্টে ম্যাক্সিমাম হয়েছে, এই পয়েন্টে ম্যাক্সিমাম হয়েছে। এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের ইকুয়াল, অর্থাৎ 3। ওকে, নাও এইবার আমরা ফেজ ডায়াগ্রামে যাব। এবার কথা হচ্ছে যে ওয়াইয়ের দুটো ভ্যালু আমরা পেয়েছিলাম, আমরা যখন মেন ইকুয়েশানটাকে ফার্স্টে সলভ করেছিলাম ওয়াইয়ের আমরা দুটো ভ্যালু পেয়েছিলাম। যখন আমরা ইকুয়েশানটাকে y.=0 ধরে সলভ করলাম, ওয়াইয়ের দুটো ভ্যালু এসেছিলো, একটা হচ্ছে y=5, একটা হচ্ছে y=1।
এর মধ্যে কোন সলিউশনটা স্টেবল ইকুইলিব্রিয়াম, কোন সলিউশনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেটা আমাদেরকে বলে দেবে হচ্ছে ফেজ ডায়াগ্রাম। ওকে, তো সেইটাই আমরা এবার দেখব। তার জন্য আগে আমাদেরকে ফেজ ডায়াগ্রামের যে রুলটা আছে সেই রুলটা জানতে হবে। সেই ফেজ ডায়াগ্রাম ড্র করার জন্য যে পার্টিকুলার রুলটা আছে সেই রুলটা না জানলে হবে না। ওকে, সো নাও ফর চেকিং দ্য স্টেবিলিটি অফ দ্য 2 points y equals to 1 and y equals to 5 we have to know the rules of phase diagram। অর্থাৎ y equals to 1 আর y equals to 5 যে দুটো সলিউশন বেরিয়েছিল, এই দুটো সলিউশনের যে স্টেবিলিটি, কোনটা এর মধ্যে স্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেটা আমাকে জানতে হলে আমাকে ফেজ ডায়াগ্রামের রুলটা জানতে হবে। ফেজ ডায়াগ্রামের রুল এবার লেখা আছে এক এক করে। If the curve is above horizontal axis the arrows will be pointed towards right। যদি কার্ভটা হরাইজন্টাল অ্যাক্সিসের উপরে থাকে তাহলে অ্যারোগুলো কোন দিকে পয়েন্ট করা থাকবে, অ্যারোগুলো রাইটে পয়েন্ট করা থাকবে। এই যে পয়েন্ট, কার্ভটা হরাইজন্টাল অ্যাক্সিসের উপরে আছে এখানে, এই পয়েন্টটার আমি যদি এই পয়েন্টের একটা নাম দিই, এই পয়েন্টটা সাপোজ পয়েন্ট এ, পয়েন্ট এর ঠিক পরেই যেই কার্ভটা কিন্তু উপরের দিকে উঠছে, কার্ভটা উপরের দিকে উঠছে অর্থাৎ হরাইজন্টাল অ্যাক্সিসের উপরে আছে, তো অ্যারোটা দিতে হবে রাইটের দিকে, রাইটের দিকে মানে একটু আর কি রাইটের দিকে বেঁকিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে এখনও অবধি এই যে পয়েন্ট বি, আমি যদি এই পয়েন্টটাকে পয়েন্ট বি বলি, এই পয়েন্ট অবধি কিন্তু এখনও কার্ভটা হরাইজন্টাল অ্যাক্সিসের উপরেই আছে, তাহলে অ্যারোটা এখনও কোথায় দিতে হবে, এই জায়গাতেও অ্যারোটা কিন্তু রাইটেই দিতে হবে। তো এই অ্যারোটাও আমি কোথায় দিয়েছি, কোন দিকে দিয়েছি, রাইটে দিয়েছি। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 কি, কার্ভটা যদি হরাইজন্টাল অ্যাক্সিসের নিচে থাকে তাহলে অ্যারোটা হবে লেফটের দিকে। কার্ভটা যদি হরাইজন্টাল অ্যাক্সিসের নিচে থাকে তাহলে অ্যারোটা হবে লেফটের দিকে। এই পয়েন্ট অর্থাৎ যে পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলেছিলাম, এই এ পয়েন্টের নিচে কার্ভটা কোথায় আছে, নিচে কার্ভটা এই জায়গায় আছে, তো এখানে অ্যারোটা কোন দিকে হবে, এখানে অ্যারোটা হবে লেফটের দিকে, রাইট। আবার এই পয়েন্টেও, যে পয়েন্টটাকে আমি পয়েন্ট বি বললাম, সেই পয়েন্টেরও কিন্তু কার্ভটা নিচে আছে, মানে সেই পয়েন্টের যেখানে কার্ভটা নিচে চলে গেল সেখানেও অ্যারোটা কোন দিকে দিতে হবে, লেফটের দিকে। লেফট কোনটা হয়, বাদিক হয়, কোন দিকে হয় আশা করি এটা বলতে হবে না, এই দিকে বাদিক করে আমি কার্ভটা দিলাম, মানে বাদিক করে আমি অ্যারোটা দিলাম। ঠিক আছে, এইবার আমরা আমাদের ভ্যালুটা বসাবো। কোন ভ্যালুটা, y1 এর যে ভ্যালুটা আমরা নিয়েছিলাম ইকুয়ালস টু 1 আর y2 ইকুয়ালস টু 5, মানে আমাদের যে দুটো সলিউশন বেরিয়েছিল যেই দুটো সলিউশনের আমরা স্টেবিলিটি চেক করতে চাইছি, y ডট ইকুয়ালস টু 0 ধরে মিডিল টার্ম করে যে দুটো ভ্যালু বেরিয়েছিল y এর 1 আর 5, যে দুটো পয়েন্টের আমরা স্টেবিলিটি চেক করতে চাইছি যে এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম আর কোনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেই দুটো ভ্যালুকে আমরা আমাদের গ্রাফে বা ফেজ ডায়াগ্রামটাতে বসাবো। তাহলে 1টা কোথায় হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই যে কেউ বলতে পারবে যে দাদা 1টা যেখানে কার্ভটা এখানে ইন্টারসেক্ট করেছে এক্স অ্যাক্সিসকে সেই জায়গায় 1টা হচ্ছে। আর y2টা কোথায় হচ্ছে, y2টা অর্থাৎ 5টা এখানে হচ্ছে, আর 3টা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা মিডিলে ছিল। তাহলে অবভিয়াসলি হয়ে গেল। এইবার কথা হচ্ছে এই y1 পয়েন্ট মানে 1 এর দিকে কিন্তু দেখো অ্যারো দুটো একে অপরের দিকে আসেনি, একটা অ্যারো একদিকে গেছে, অন্য একটা অ্যারো অপর দিকে গেছে, অপোজিট সাইডে দুটো অ্যারো বেরিয়ে গেছে। কিন্তু আমরা দুটো ভ্যালুকে পুট করব, অর্থাৎ y1 এর ভ্যালু যে 1 আর y2 এর ভ্যালু যে 5, এই দুটো ভ্যালুকে আমরা গ্রাফে বা কার্ভ মানে গ্রাফটার উপরে পুট করব। তো 3 তো মিডিলে ছিল যেটা আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, 1টা কোথায় হবে, 1টা যেখানে কার্ভটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা 1 হবে, আর যেখানে কার্ভটা এই জায়গায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা 5 হবে, কারণ অবভিয়াসলি 3 এর আগে আমাকে 1 দিতে হবে আর 3 এর পরে আমাকে 5 দিতে হবে। তো এইভাবে আমি এখানে y1 পয়েন্টটাকে পুট করলাম আর এখানে আমি y2 পয়েন্টটাকে পুট করলাম। 3টা ক্রিটিক্যাল পয়েন্ট, 3টা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। হলো, তাহলে পয়েন্ট 1 যেটা মানে y1 যেটা y1 বা y2 না দিলেও হবে, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে যে সলিউশনটায় আমাদের ভ্যালুটা এসছে 1,
সেই সলিউশনটার দিকে কিন্তু দুটো অ্যারো আসছে না, সেই সলিউশনটা থেকে কিন্তু সেই সলিউশনটাতে দুটো অ্যারো কিন্তু দুদিকে চলে যাচ্ছে। কিন্তু যেখানে ওয়াইয়ের ভ্যালুটা 5, যে সলিউশনটাতে ওয়াইয়ের ভ্যালু 5, সেখানে কিন্তু দুটো অ্যারো একে অপরের দিকে আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যেখানে ওয়াইয়ের ভ্যালুটা 1 সেটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ ওখানে দুটো অ্যারো কিন্তু একে অপরের দিকে কনভার্জ করছে না, দুটো অ্যারো একে অপরের অপোজিট ওয়ার্ডসে চলে যাচ্ছে। আর যে সলিউশনটাতে ওয়াইয়ের ভ্যালু 5 সেটাই কিন্তু দুটো অ্যারো একে অপরের দিকে আসছে, মানে যখন ওয়াইয়ের ভ্যালু 5 সেই সলিউশনটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তো সেটাই নিচে লেখা আছে, অ্যাট পয়েন্ট y1 ইকুয়ালস টু 1 দ্য অ্যারোস অফ মোশন আর ডেভিয়েটেড অ্যাওয়ে ফ্রম ইচ আদার। সো y1 ইকুয়ালস টু 1 ইজ নট আ স্টেবল ইকুইলিব্রিয়াম, আর y2 ইকুয়ালস টু 5 এই পয়েন্টে অ্যারোজ আর পয়েন্টেড টুয়ার্ডস ইচ আদার, এই পয়েন্টে অ্যারোগুলো একে অপরের দিকে এসছে, রাইট? অবভিয়াসলি অ্যারোগুলো একে অপরের দিকে এসছে। সো এই পয়েন্টটাকে আমরা কি বলছি, এই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। প্রবাবিলি প্রথম দিকে y1টাকে আমি ভুল করে 5 লিখে ফেলেছিলাম, যদি লিখে থাকি তাহলে ওটা একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, y1টাকে 5 লিখে ফেলেছিলাম, এইখানে জাস্ট একটু চেঞ্জ করে y1টাকে 1 লিখে নিতে হবে আর y2টাকে 5 লিখে নিতে হবে, জাস্ট বোঝার সুবিধার্থে। এটা যদি কেউ নাও করে অসুবিধা কিছু নেই, ওই সলিউশনের জায়গাটায় 1 আর 5 লিখে দিলেও হবে। জাস্ট ওই গ্রাফটার জায়গায় কেউ যদি এখানে আমি এই যে y1 y2 লিখেছি, এই y1 y2 না লিখলেও হয়, জাস্ট এই 1 আর 5টা বসালেই হবে। 1 আর 5টা বসিয়ে মাঝখানে 3টা বসালেই হবে। প্রথম থেকে পুরোটা আর একবার বলছি আমি। ফেজ ডায়াগ্রামটা আমরা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশানকে সলভ করব, যে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশানগুলো টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা থাকে, সেই নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশানগুলোকে এক্সপ্লিসিটলি সলভ করার জন্য আমরা ফেজ ডায়াগ্রামটা অ্যাপ্লাই করব। এটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ইকুয়েশানের যে সলিউশানগুলো সেগুলো আলটিমেটলি ইকুইলিব্রিয়ামের দিকে কনভার্জ করছে না করছে না, অর্থাৎ আলটিমেটলি তারা স্টেবল না আনস্টেবল। তার জন্য আমরা কি করলাম, ওয়াই ডটটাকে 0 সেট করলাম, ডিওয়াই বাই ডিটিটাকে 0 সেট করলাম, করে আমরা ওয়াইয়ের দুটো সলিউশন বের করে নিলাম। সেই ওয়াইয়ের দুটো সলিউশনই আমাদের রাখা থাকলো, এই দুটোকে আমরা পরে ফেজ ডায়াগ্রামে ড্র করব। তারপরে আমরা কি করব, আমরা কোন অ্যাক্সিসে কি প্লট করতে হয় সেটা দেখে নিলাম। ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা ওয়াই ডট অর্থাৎ ডিওয়াই বাই ডিটিটাকে পুট করব, এক্স অ্যাক্সিসে আমরা ওয়াইটাকে পুট করব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা দেখলাম যে ওয়াই ডটের যে কার্ভটা কিন্তু হরাইজন্টাল অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিসকে দুভাবে ইন্টারসেক্ট করতে পারে, ইউ শেপে ইন্টারসেক্ট করতে পারে, ইনভার্টেড ইউ শেপে ইন্টারসেক্ট করতে পারে। তারপরে আমরা দেখলাম যে কখন ইউ শেপে ইন্টারসেক্ট করবে, কখন ইনভার্টেড ইউ শেপে ইন্টারসেক্ট করবে। ওয়াই ডটের যে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই ডটের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, তার যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ইউ শেপে ইন্টারসেক্ট করবে, লেস দ্যান 0 হলে ইনভার্টেড ইউ শেপে ইন্টারসেক্ট করবে। তো আমরা ডিওয়াই ডট ডিওয়াই বের করলাম, সেটাকে 0 সেট করে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিলাম। এইখানে যে ওয়াইয়ের ভ্যালুটা বেরোলো এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা সেকেন্ড অর্ডার কন্ডিশন বের করলাম, ডি স্কোয়ার ওয়াই ডট ডিওয়াই বের করলাম, দেখলাম নেগেটিভ আসছে, তার মানে আমরা কি শেপড কার্ভ পাবো, ইনভার্টেড ইউ শেপড কার্ভ পাবো। সেই কার্ভটাকে এঁকে নিলাম, ক্রিটিক্যাল পয়েন্টটা বসিয়ে নিলাম। তারপরে কি করলাম, তারপরে ফেজ ডায়াগ্রামের রুলগুলো দেখে নিলাম। ফেজ ডায়াগ্রামের কি রুল আছে, যদি কার্ভটা হরাইজন্টাল অ্যাক্সিসকে উপরের দিকে, হরাইজন্টাল অ্যাক্সিসের উপরে থাকে তাহলে অ্যারোটা দিতে হবে হচ্ছে রাইটের দিকে, আর কার্ভটা যদি হরাইজন্টাল অ্যাক্সিসের নিচে থাকে তাহলে অ্যারোটা দিতে হবে লেফটের দিকে। তো সেইভাবে আমরা অ্যারোগুলো বসিয়ে নিলাম। এবার আমরা আমাদের যে সলিউশন দুটো y1 ইকুয়ালস টু 1 আর y2 ইকুয়ালস টু 5 সে দুটোকে গ্রাফে পুট করলাম। পুট করলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাব, পুট করলে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি যে y1 ইকুয়ালস টু 1 যে সলিউশনটা ওটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ অ্যারো দুটো কনভার্জ করছে না একে অপরের দিকে, অ্যারো দুটো অপোজিট দিকে চলে যাচ্ছে। আর y2 ইকুয়ালস টু 5 যেটা ওটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ অ্যারোগুলো একে অপরের দিকে কনভার্জ করছে। তো সেটাকেই জাস্ট আমরা এবার অ্যান্সারে লিখে দেবো, লিখে দিলেই কমপ্লিট।